আপনি এখানে কি কারণে আসছেন? আমি বাংলাদেশের মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমার নাম কমরেড এম এ সাবাত। আচ্ছা আচ্ছা, আমি আসছি আজকে এখানে আম জনতা দলের সাধারণ সম্পাদক আমাদের ছোট ভাই বিপ্লবী, সে আজ প্রায় 100 ঘন্টা হয়ে গেল অনশনে আছে, কিন্তু রাষ্ট্র বা নির্বাচন কমিশন কেউ কোনো খবর নিতেছে। এই কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে সংহতি জানাইতে আসছি। আমরা মনে করি যে তারেক রহমান এই একজন জুলাই যোদ্ধা এবং বিগত ফ্যাসির বিরোধী আন্দোলনে যে কয়েকজন ছেলে রাজপথে সাহসী ভূমিকা রেখেছিলেন, তার মধ্যে তারেক রহমান একজন, এবং সে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, জেল খেটেছেন, র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার দলটাকে এখনো নিবন্ধন দেওয়া হয় নাই। আমরা আরও দেখলাম শেখ হাসিনার আমলে যেরকম কত দলে নিবন্ধনের জন্য আবেদন করত, শেখ হাসিনার পছন্দ বা সেই সরকারের পছন্দনীয় দুটো একটা দল মাত্র নিবন্ধন পাইত, কিন্তু সেই সমস্ত দলের অ্যাকচুয়ালি ফিল্ডে কোনো অস্তিত্ব থাকত না। এবারকার আমরা নতুন বাংলাদেশে এমন এক ঘটনা ঘটবে এটা চিন্তাও করতে পারি নাই। ডেস্টিনির রফিকুল আমিন, যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ না, শুধু সারা বিশ্বের মানুষই জানি যে সে একজন প্রতিষ্ঠিত প্রতারক, এতে কোনো ভুল নাই। সে একটানা 12-14 বছর জেল খাটছে। এই ডাকাতকে শেখ হাসিনার সরকার আটকে রাখলো, আর নতুন বাংলাদেশের এই সরকার ছেড়ে দিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বের হওয়ার পরে সে একটা রাজনৈতিক দল গঠন করলো এবং সাথে সাথে সে নিবন্ধন পেয়ে গেল। যে ব্যক্তি রাজনীতিবিদ না, যে ব্যক্তির বিরুদ্ধে 43 লক্ষ গ্রাহকে টাকা আত্মসাৎ করার অভিযোগ এবং 12 বছর জেল খেটে বাড়িয়েছে ক্রিমিনাল মামলায়, সেই ব্যক্তিকে নিবন্ধন দেওয়া হলো। অথচ 147টা দল, রাজনৈতিক দল আবেদন করেছিল। যাচাই বাছাইয়ের পরে 20টি দলের সব ধরনের কাগজপত্র সঠিক বলে প্রতীয়মান হয়েছিল, কিন্তু তদন্ত করার পরে তারা মাত্র 2টা বা 3টা দলকে নিবন্ধন দিয়েছে। এই 2-3টার মধ্যেই আশ্চর্যের বিষয় যে এই ডেস্টিনির রফিকুল আমিনের দল আছে। ডেস্টিনির রফিকুল আমিন, যিনি রাজনীতিবিদ না, জীবনে রাজনীতি করে নাই, উনি তো এই শর্ত পূরণ করতে পারে নাই নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের একটা শর্তে আছে, আপনার অফিসের 1 বছরের ভাড়ার রিসিট দিতে হবে এখানে ডকুমেন্টস হিসেবে। ওনার দল তো প্রতিষ্ঠাই 6 মাস হয় নাই, তাহলে 1 বছরের ভাড়ার রিসিট সে কীভাবে দিল ডেস্টিনি রফিকুল ইসলাম? আমরা বিভিন্নভাবে শুনতে পাইতেছি যে তার যে অবৈধ টাকা আছে, অবৈধ লেনদেন করে এই নিবন্ধনটা দেওয়া হয়েছে। কিন্তু এই তারেক যে একজন নির্যাতিত নেতা, যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই সিএসিরা এত বড় বড় পদে বসছে, দুঃখের বিষয় আজ তাদেরকে ছিল না। এই জন্যেই আমরা সংহতি জানাইতে আসছি। রাজনীতিটাকে এমন পর্যায়ে এরা নিয়ে গেছে, রাজনীতি যারা করে প্রতিনিয়ত জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে রাজপথে লড়াই করে, আন্দোলন করে, তাদেরকেই রাজনৈতিক দল নিবন্ধন দেওয়াটা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো কি, প্রতি 5 বছর পর পর এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচন কমিশন একেবারে নিঃস্ব করে দেয়। আমি নিজে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ট্রাকে করে কাগজ এনে দিয়েছি, ট্রাকে করে 3বার তদন্ত করে 9টা যখন ছিল তখন আমরা ছিলাম, তারপরে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছি। আমরা করছি কি, হাইকোর্টে রিট করেছি, 14 তারিখে আমাদের হিয়ারিং আছে। যাক, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এ পর্যন্ত আমাদের প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছে। 20 লক্ষ টাকা কেন? আমরা দিয়েছি 22,000 সদস্যর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, 22,000 সদস্যর
পূরণকৃত ফরম এবং 122টা কমিটি, 22টা জেলা কমিটি আর 100টা হলো থানা কমিটি, এই যে সমস্ত কাগজপত্র এতগুলো অফিস করা, এরা সামান্য একটু ভুল ত্রুটি ধরে এই কাউকেই নিবন্ধন দেয় না। তাহলে বিশেষ করে এটা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের রাজনীতি। ওই ঘুরে ফিরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এর কাছেই আমাদের ছোট ছোট দলগুলোকে ধর্ণা দিতে হবে। তারা আমাদের কাছে নমিনেশন বিক্রি করবে, তাদের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে, তারা এগুলো বিক্রি করবে। কিন্তু এই দলের বাইরে এই ছোট ছোট দলগুলোকে 5 বছর পর পর আরো নিঃস্ব করে দেওয়া হয়। আমার এ পর্যন্ত 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, 20 লক্ষ টাকা। আমি এদের অ্যাক্টিভিটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছি। 14 তারিখে আমার হিয়ারিং আছে। আমি প্রায় 47,000 পেজ কাগজ তাদেরকে দিয়েছি, মিনিট রাখে করে আইনা 3 বারে, যখন যা চাইছিল তাও আমরা পাই নাই। তো আমি তারেক যে পথে গেছে সেই পথে আমরা যাই নাই, আমরা হাইকোর্টে চলে গেছি। তারেক একজন বিপ্লবী, সে যে এইভাবে এই আন্দোলনটা করতেছে, এই জন্য আমরা তাকে সংহতি জানাইতে আসছি। তো আমি মনে করি তারেক এখন বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেল। কারণ এরশাদের আমলে নির্মল সেনের নেতৃত্বে আমি ছিলাম, আমরা আন্দোলন করেছিলাম, অনশন করেছিলেন। কিন্তু এরশাদ সরকার যত খারাপ হোক, উনি কিন্তু 12-14 ঘন্টার বেশি ওনাকে রাস্তায় থাকতে দেয় নাই। সে পুলিশ পাঠাইয়া গ্রেপ্তার করেই হোক আর যেভাবে হোক হাসপাতালে ভর্তি করে দিয়েছে। তারপর আলাপ আলোচনা করে কিছু শর্ত মানছে, কিছু মানে নাই, সমাধান করছে। কিন্তু এখন এই নতুন বাংলাদেশে এসে একজন বিপ্লবী, একজন যোদ্ধা, সব বাদ দেন, একজন বাংলাদেশের নাগরিক, সে একটা দাবি নিয়ে এসে এখানে 100 ঘন্টা পার হয়ে গেল মৃত্যু সজ্জায়, মৃত্যু মুখে 112 ঘন্টা সে মৃত্যু মুখে পতিত। কিন্তু এখানে কোনো সরকারের কোনো কর্মকর্তা বা নির্বাচন কমিশন কারো কোনো প্রকার দায়িত্ব নাই। এটা বিশ্বের কোথাও ছিল না। তবে যাই হোক, এই তারেকই সেই হারিয়ে যাওয়া অনশনের কথাটা আবারও চালু করছে। নির্বাচন কমিশন, আমরা আশা করতেছি এবার কারো ভোট সুষ্ঠু হবে না। শেখ হাসিনা যেভাবে ভোট করেছিল এখনো সেভাবেই ভোট হবে। কেন হবে আমি বলে দিই আপনাকে। দেখেন, 2024 সালে আমরা অনেকগুলো দল আবেদন করলাম, কিন্তু এমন 2টা দলকে নিবন্ধন দিল যাদের নাম এখন আমি জানি না, আপনারাও বলতে পারবেন না। যে 2টা দলকে কেউ চিনে না, রাজনীতি করে না, তাদেরকে কিন্তু নিবন্ধন দিয়েছিল। 2018 সালে ওরকম তাদের পছন্দসই 2টা দলকে নিবন্ধন দিয়েছিল। তাহলে এবার নতুন বাংলাদেশে এবারও ঠিক সরকারের হোক, নির্বাচন কমিশনের হোক, এমন 2টা দলকে নিবন্ধন দিচ্ছে যে সকল রেকর্ড অতীতের ছাড়াই গেছে। এরকম একজন ব্যক্তিকে নিবন্ধন দিল, অথচ এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে এক ধরনের নির্যাতনের মুখে নিঃস্ব করে দিচ্ছে। রাজনীতিটাকে এই 2 বৃহৎ দলের বাইরে যাইতে দিব না। এই ঘটনাটা ঘটাই দিয়ে গেছে 111-এর সরকার, একটা সামরিক সরকার যে আইনটা করে দিয়ে গেছে অবৈধ আইন, সেই আইনটাকে শেখ হাসিনা আরো পাকাপোক্ত করেছে। কেন করেছে? যাতে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোলে রাখা যায়, হাতের পুতুলের মতো করে রাখা যায়, যে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এখন আমরা এটা তো চাই নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে? ঠিক শেখ হাসিনা যা করে গেছে এখনো তো তাই হইতেছে, আমরা দেখতেছি। এবং এমনও আমরা মনে করি যে সামনে যে নির্বাচন ডক্টর ইউনূসের সরকার বারবার ঘোষণা করতেছে, এটা অত্যন্ত একটা দুর্বল সরকার, দুর্নীতিবাদ সরকার। ডক্টর ইউনূস হল সাম্প্রতিক কালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। কেন? ইনি যা করে, চোর চুরি করে রাতের বেলা, ডাকাতি করে তাও রাতের বেলাই করে, আর ইনি যা কিছু চুরি ডাকাতি করে প্রকাশ্য দিনের বেলা করে। এই হলো ডক্টর ইউনূসের সরকার। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো কি, উনি যে বারবার নির্বাচন হবে ঘোষণা দিতেছে, কেউ বিশ্বাস করতেছে না। একটা কারণে, সরকারের উপরে, প্রশাসনের উপরে, সেনাবাহিনীর উপরে তার নিয়ন্ত্রণ আমরা দেখি না। আমরা কি দেখি? প্রশাসনের একটা অংশ জামাতে ইসলাম নিয়ন্ত্রণ করে, আরেকটা বৃহৎ অংশ বিএনপি নিয়ন্ত্রণ করে, আরেকটা অংশ এনসিপি নিয়ন্ত্রণ করে,
এই অবস্থায় ডক্টর ইউনূস কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে? জাতির দুর্ভাগ্য, ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের জনগণ এতটুক অনিশ্চয়তার ভিতরে ভুগে রয়েছে। এখন কেউ হলো পাকিস্তানপন্থী, কেউ বলছে ভারতপন্থী, কেউ হলো আমেরিকানপন্থী। মোটের উপর কথা হলো এই দেশের জনগণ এখন কোনো অভিভাবক নাই। আপনাকে যদি এখন গবের শিকার হন, ছিনতাইয়ের শিকার হন, পুলিশ এখন এত অসহায় যে তারা নিজেকেই রক্ষা করতে পারে না। আপনি 999-এ ফোন দেন, আপনি পাবেন না। সেনাবাহিনী কোথায় আছে যে আমার কাছেই তো নম্বর নাই। এই কারণে সারা দেশে একেবারে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে এবং সকল মানুষ চাইতেছে যে অবিলম্বে একটা নির্বাচন যাতে হয়। কিন্তু এখানে একটা স্বাধীনতা বিরোধী অংশ, এই যে জামাত, তারা টোটাল একটা ষড়যন্ত্র শুরু করছে যাতে নির্বাচন না হয় এবং 3-4টে পক্ষ হয়ে গেছে অলরেডি। কেউ বলতেছে ইসলামী শরিয়া কায়েম করবে, কেউ বলতেছে পিআর দিতে হবে, কেউ বলতেছে কি পিআর আগে গণভোট দিতে হবে, কেউ বলতেছে আঙ্গুল পাকা করে হলে আমি, কেউ বলতেছে নো হাঙ্কি মাঙ্কি, কোনো হাঙ্কি মাঙ্কি চলবে না। এখন এই কয়েকটা গোষ্ঠী এই ক্ষমতার লড়াই শুরু করছে সারা দেশের জনগণকে একেবারে নিরাপত্তাহীনতায়, অনিশ্চয়তায়, শঙ্কার মধ্যে রেখা আবার সেই মসনদ দিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ভালো, তারা নাই, ফ্যাসিবাদ নাই। তাহলে আমরা যে দলগুলো এখন আছি, আমরা তো দ্রুত একটা নির্বাচন দিয়ে গণতন্ত্রের বসে যাইতে পারি। কিন্তু একটা কথা বলে দিই, ৫৪ বছরের মধ্যে এতটুকু ভয়াবহ সংকটের মধ্যে দেশ কিন্তু পড়ে যায়। আমি আপনাকে আবারও রিপিট করতেছি, এখন বাংলাদেশটা হয়ে গেছে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ। এখানে আমেরিকা খেলতেছে, ইউরোপীয় ইউনিয়ন খেলতেছে, ভারত খেলতেছে, পাকিস্তান খেলতেছে, আর আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সেই খেলার পাঠ হয়ে গেছে। কেন পাঠ হয়েছে? ওই চেয়ারের লোভে, ওই ক্ষমতার লোভে। এখন যে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সভাপতি হিসেবে দেখেন আমি দীর্ঘদিন নির্বাচন করেছি। 2014-তে এমপি ইলেকশন করেছি, 18-তে করেছি। আপনারা জানেন 2020 সালে আমি মেয়র নির্বাচন করেছি। এরশাদের আমলে এই ডাইন পা আমার ছোট, আমি ছাত্রনেতা ছিলাম, জাসুর ছাত্রনেতা, আমি গুলি খাইছি, বিদেশ থেকে চিকিৎসা করেছি, এখনো এই পা ছোট আমার। রাজনীতিতে নতুন আসি নাই। এত বছরের ইতিহাস বলে এই নির্বাচন হবে না। দেশ ভয়াবহ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। দেখছেন যে 6-8টা দল বিশাল সমাবেশ ডাকছে। তারা বলছে কি, ঢাকার চেহারা পাল্টে দিব, হাঙ্কি মাঙ্কি চলবে না, ঘি আমার চাই, আঙ্গুল বাঁকা করে হলেও আমি ঘি খাবো। এক্সাম্পল, এই ঘিয়ের কারণেই এখন এই চতুর্মুখী একটা লড়াই এই দেশে শুরু হয়ে গেছে। চতুর্মুখী, এখন কিন্তু কোনো গার্জেন নাই, অভিভাবক নাই, এমন একটা অবস্থা, জোর যার মুলুক তার। আর ডক্টর ইউনূস উনি যাদেরকে নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, ওনারা শুধুমাত্র যমুনা নিয়ন্ত্রণ করে, ওনারা বাংলাদেশের কেউ না। এই যে আলী রিয়াজ, উনি ওনার বুঝ করে নিয়ে, কেউ বলতেছে 100 কোটি, কেউ বলতেছে হাজার হাজার কোটি টাকা নিয়েও কিন্তু ভাগছে। ঐক্যমত কমিশনের আলী রিয়াজ কিন্তু ভাগছে। আর এখন যারা আছে ডক্টর ইউনূসের সাথে, এদের প্রায় সবারই নাগরিকত্ব আছে আমেরিকায়, সিঙ্গাপুরে, কানাডায়, অস্ট্রেলিয়ায়। আচ্ছা, এই বিপ্লবের পরে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এই দেশ পরিচালনা করার মতো কি কেউ ছিল না? কিন্তু দেখেন ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে এসে বসাইছে, এরা কেউই বাংলাদেশের নাগরিক না। তারা হাজার কোটি টাকা হোক, লক্ষ কোটি টাকা হোক, লুটপাট করতেছে ওপেন। এই যে একজন পালাইছে, আলী রিয়াজ ভাগছে, এখন এরাও ভাগবো, তখন কি করার আছে আমাদের? আমরা পারবো? কিন্তু এই কারণে ডক্টর ইউনূস যেহেতু নিজে প্রকাশ্য দুর্নীতি করতেছে, উনি যেহেতু দুর্নীতিবাজ, একজন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হলো ডক্টর ইউনূস। আমি খালি এখানে বলতেছিলাম, টিভি টকশোতে বলি, লাইভে বলি, সমাবেশে বলি, সে ডকুমেন্ট আছে আমাদের কাছে। ডক্টর ইউনূস যদি পারে আমাদেরকে চ্যালেঞ্জ করুক, দেখাই দেবো যে 50,000 কোটি টাকা উনি নিজে দুর্নীতি করছেন।
স্বভাবত কারণে উনি যেহেতু দুর্নীতি করছে ওপেন, ওনার চারিপাশে যে সাংগঠন আছে এদের সবাইকে দুর্নীতি করার সুযোগ দিতে হয়েছে। কারণ কারণ বলবো যে তুমিও তো করতেছো, তাহলে আমি করলে অসুবিধা কি? সেই হিসাবে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছে তারা লুটপাট করতেছে, এক তারা কাউকে কিছু বলতে পারতেছে না প্রশাসনের। দুঃখের বিষয়, শেখ হাসিনার আমলে লেনদেন হয়তো, নিয়োগ হয়তো রাতের বেলা বা গোপনে একজন সচিব নিয়োগ পাওয়ার জন্য হয়তো এমপির কাছে যাইতো, মন্ত্রীর কাছে যাইতো, প্রধানমন্ত্রীর কাছে যাইতো, একদম গোপনে। আর এখন একেবারে প্রকাশ্য 80 কোটি, 60 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা ওপেন লেনদেন হচ্ছে এবং নিয়োগ বাণিজ্য চলতেছে সারা দেশে। তাহলে এখন বুঝেন যে আমাদের এই দুর্ভাগা জাতি এত রক্ত দিয়া, এতজনের জীবন দেওয়ার পরে দেশে উড়াইশা জুড়ে বসলো আরো একটা শক্তি। আজকে যে যারা জীবন দিছে, যারা সাহসী বীর, এই যে রাস্তায় শুয়ে রয়েছে, যারা যুদ্ধাহত চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, তারাও আজকে এখানে এসে কয়েকদিন কাঁদছে। আমাদের অফিসে প্রায় অনেক দিনই আসছে। তাহলে কি হলো? যারা বিপ্লব করলো, বিপ্লবটা বিহাত হয়ে গেল। বিহাত এমন লোকের হাতে হলো, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক শ্রেণীর লুটের আইসা তারা নিজেদের আখের গুছাইতেছে, লুটপাট করতেছে। এই কারণে আমরা বাংলাদেশের জনগণ অসহায় হয়ে গেছি। আগামী নির্বাচনটা অনিশ্চিত হয়ে গেছে ভাই। আর এই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর কথা যে বললাম আমরা, আমার মতো দলের 20 লক্ষ টাকা আমার নিজের চলে গেছে, এখনো খরচ বাকি আছে, হাইকোর্টে আছে। এই যে তারেক, সে ফেসবুকে পোস্ট দিয়া বিভিন্নভাবে টাকা কালেকশন করে আরো 15-20 লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এই দেশে এমনই একটা মাফিয়া আইন সৃষ্টি করা হয়েছে, যে মাফিয়া আইন 2 জোটের বাইরে কোনো রাজনৈতিক দলকে তারা মাথা তুলে দাঁড়াইতে দিবে না। অনেকেই ভুল বুঝে যে এত দল দরকার কি আছে। এত দল যদি দরকার না থাকে তাহলে তো 2 দল ধারাবাহিকভাবে দুর্নীতি করবে, লুটপাট করবে। দেখেন, কথা বললে তো আমরা ছোট দলের লোকেরাই বলি, জেল খাটলে কিন্তু আমরাই বলি। আমি কতবার জেল খাটেছি এটা এখন তো এই মুহূর্তে বলা যাবে না, ফাইল সরকারের কাছে আছে। তারেক কতবার জেল খাটছে সেও জানে। শেখ হাসিনার আমলে আমি কয়েকবার জেল খাটছি, ডিটেনশন খাটছি। তাহলে প্রতিবাদ, প্রতিরোধ এইসব ছোট ছোট দলগুলোই কিন্তু করে। কিন্তু দেখা গেছে যে এই দলগুলোকে সোজা হয়ে দাঁড়াতে দিয়েছে, কিন্তু বিচার দিব কার কাছে? এখন এই মুহূর্তে দেশে অভিভাবক নাই, বিচার দেওয়ার লোক ভাই আমরা পাই না। যে বিচার দিব, কি আশা নিয়ে আমরা বিপ্লব করলাম, নতুন বাংলাদেশ এত আন্দোলন করলাম, বাংলাদেশের মানুষ যে স্বপ্নটা দেখছিল 16 বছর একটানা রেজিমের বিরুদ্ধে, যে একটা বিশ্বাস নিয়ে মানুষ জীবন দিছিল, আজকে কেন বলতেছে যে শেখ হাসিনা ভালো ছিল? তাইলে এতগুলো লোকের জীবন দেওয়া হলো কেন হলো? মানে এমনই সাধারণ মানুষ, এদেশে খেটে খাওয়া মানুষ তো অত কিছু বুঝে না। তারা বুঝে যে আগে কেমন ছিলাম, এখন কেমন আছে। তারা দেখছে আগে মারলে পরে পুলিশে ডাকলে আসতো, চান্দা চাইলে পুলিশে ডাকলে আসতো, কিন্তু এখন মারলে মেরে ফেললো কেউ আসে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই। এখন যার যার ধর্ম মতে সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর তেমন কোনো পথ আপাতত খোলা নাই। আর আমাদেরকে আবারও বিপ্লব করতে হবে। আপনাদেরকে বলে দিই, দেখেন, শেখ হাসিনা রেজিম চেঞ্জের জন্য এই ছোট ছোট দলগুলাই কিন্তু কোটা আন্দোলন থেকে 2018 সালের আন্দোলন থেকে শেখ হাসিনা তখন বড় বড় দলগুলো কিন্তু সামনে আসে নাই। আবারও আমাদের সংগঠিত হইয়া আবার একটা বিপ্লব করতে হবে। বিপ্লব করে বর্তমান যা বুঝতেছি, এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করে তারপরে দেশে শান্তি আসতে পারে। এর ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।